হাসিনা যে বলেছিলেন যে ভারতকে আমি যা দিয়েছি ভারত কখনো ভুলবে না, সেটা আসলে কি? যেটা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি, অথচ শেখ হাসিনা আবিষ্কার করেছিল এবং শেখ হাসিনা সেই ভান্ডার ভারতের হাতে তুলে দিয়েছিল যুগান্তরের এই বক্তব্য অনুযায়ী। একটা সময় কুয়েত আর ইরাকের মধ্যে যুদ্ধ হয়ে গিয়েছিল। এই যে আলোচনা হচ্ছে, আমি বলছি না, আরে বাংলাদেশেই আলোচনা হচ্ছে। তারা বলছে তাহলে কি এবার বাংলাদেশ যুদ্ধ করবে ভারতের সঙ্গে? ভাবছেন চীন তোমাদের বন্ধু দেশ, এসে তোমাদের প্রমাণ দিয়েছে। আসলে কিন্তু গল্প ওটা নয়। বাংলাদেশবাসীকে ভুল বোঝানো হচ্ছে স্রেফ একটা গুজব ছড়িয়ে শুধুমাত্র সরকারি ফায়দা তোলার জন্য। চায়না এই ধরনের কোনো ইনফরমেশন, কোনো স্যাটেলাইট ফুটেজ বাংলাদেশের হাতে তুলে দেয়নি, অথচ বাংলাদেশের কিছু প্রথম সারির সংবাদ মাধ্যম এই ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। ভাবুন, একটা মেটাকিউলাস ডিজাইন ছিল, যে ডিজাইনের আন্ডারে একটা গুজব ছড়ানো হতো, কিন্তু সেই গুজব যখন কাজে না দিল তখন অন্যরকমভাবে বিষয়টাকে করানো হলো। কি গুজব সেটা ছিল? গুজব ছিল যে শেখ হাসিনা নাকি পালিয়ে গিয়েছেন, এমনটাই বলা হয়েছিল। কিন্তু দেখা গেল তখনও তিনি পালাননি। তিনি প্রকাশ্যে এসে বলছেন তো শেখ হাসিনা পালায় না। পরবর্তীতে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো, তারপর ঘোষণা করা হলো যে শেখ হাসিনা পালিয়েছেন। ভাবুন, সেই মেটাকিউলাস ডিজাইন কিন্তু এখনও চলছে। সেই মেটাকিউলাসের ডিজাইনের প্রধান অস্ত্র কিন্তু এখনও গুজব। আজকে আপনাদের যে গুজবের কথা বলবো, সেই সমস্ত গুজব বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলো ছাপছে, প্রকাশিত করছে, টেলিভিশন চ্যানেলে আলোচনা হচ্ছে, অথচ তার কোনো সারবত্তা নেই, কোনো সত্যতা নেই। মানে এতটাই মজার বিষয় যে আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, হাসতে হাসতে আপনারও পেটে খিল ধরে যাবে, কথা দিলাম। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, হ্যাঁ, বাংলাদেশ বলে না যে গুজবে নাকি শ্রেষ্ঠ ভারত, আগে আমি বলছি গুজবে শ্রেষ্ঠ বাংলাদেশ। কেন বলছি সেটা আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন। দেখুন, ফার্স্ট লাইটেই আমি রেখেছি যুগান্তরের সেই যুগান্তকারী আর্টিকেল, যেখানে তাদের হেডলাইন ছিল যে ভারতকে যা দিয়েছি কখনো ভুলতে পারবে না। এটা হচ্ছে শেখ হাসিনার কোট আনকোট একটি মন্তব্য, বক্তব্য, যেটা 2024-এও তিনি করেছিলেন এবং 2018-এও তিনি করেছিলেন। কেন করেছিলেন সেই প্রশ্নের উত্তরটা আজকে আপনাদের আমি দেব। তার আগে আপনাদের দেখাই এরপরে কি ছিল। বলছে বঙ্গোপসাগরের গ্যাস কি তবে দিল্লির হাতে তুলে দিয়েছিল হাসিনা? বেশ মজার বিষয় এবং খুব ইন্টারেস্টিং। বঙ্গোপসাগরে নাকি প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, আর সেই প্রাকৃতিক গ্যাস ভারতের কাছে তুলে দিয়েছিল কোনো স্বার্থ ছাড়াই, মানে কোনো রকম বিনিময় চুক্তি ছিল না, শুধুমাত্র স্রেফ তুলে দিয়েছিল ভারতের হাতে। এমনটাই এই মুহূর্তে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ হয়ে গিয়েছে। আর এই বিষয়টাকে নিয়ে যুগান্তরের মতন একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম তারা খবরও করছে। কি রয়েছে এই খবরে দেখুন, একটু যদি আপনাদের বিস্তারিত পড়ে শোনাই। বলছে আমি ভারতকে যা দিয়েছি তারা তা কখনো ভুলতে পারবে না। বিগত 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কিছুদিন আগে তৎকালীন স্বৈরাচারী শাসক শেখ হাসিনার এই দম্ভক্তিটি তখন দেশের সচেতন মহলকে গভীরভাবে তাড়িত করেছিল। স্বাভাবিক। কি দিয়েছিলেন তিনি? একটা বিশাল বড় প্রশ্ন উঠেছিল, একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রী কিভাবে এমন ভাষায় প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নিজের একতরফা আনুগত্য ও উজাড় করে দিতে পারে? খতিয়ান তুলে ধরেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর এই প্রশ্নটি আজ কেবল রাজনৈতিক অঙ্গনে নয়, দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নে সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে সামনে এসেছে। জনমনে আজ তীব্র জিজ্ঞাসা, হাসিনা আসলে ভারতকে কি দিয়েছিলেন? পর্দার আড়ালে কি বাংলাদেশের সীমানার বঙ্গোপসাগরের তলদেশের এক বিশাল ও অতি মূল্যবান প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল? মজাদার বিষয়টা হচ্ছে এখানেই যে বঙ্গোপসাগরের তলদেশে এক বিশাল ও অতি মূল্যবান প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার, যেটা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি, অথচ শেখ হাসিনা আবিষ্কার করেছিল এবং শেখ হাসিনা সেই ভাণ্ডার ভারতের হাতে তুলে দিয়েছিল যুগান্তরের এই বক্তব্য অনুযায়ী। তারপর বলছে আজ সবার অলক্ষ্যে বঙ্গোপসাগরের নীল পানির হাজার হাজার ফুট গভীরে এক অবিশ্বাস্য আন্তর্জাতিক ডাকাতির চিত্র উন্মোচিত হচ্ছে। ভাবতে পারেন, দিনে দুপুরে একদম সূর্যের আলোয় নাকি ডাকাতি হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক ডাকাতি।
বিশাল ভারী ভারী শব্দ। বলছে এক ফোঁটা রক্তপাত না ঘটিয়ে, কোনো কামানের গোলা না ছুড়ে সম্পূর্ণ নীরব উপায়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ, আমাদের প্রাকৃতিক গ্যাস। আর এই বৈজ্ঞানিক চুরির গোপন নকশা ও ভূ রাজনৈতিক ছকটি এত বছর পর ফাঁস করে দিয়েছে নাকি এশিয়ার অন্যতম পরাশক্তি চীন। চীন এসে বাংলাদেশকে বলে দিয়েছে যে ভারত তোমাদের প্রাকৃতিক গ্যাস ডাকাতি করে নিচ্ছে, আন্তর্জাতিক ডাকাতি করে নিচ্ছে। চীন কিভাবে এসে বোঝালো সেটাও আপনাদের জানাবো। বলছে বিগত 17 বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রকাশ্য এবং গোপন প্রশ্রয়ে যে জাতীয় সম্পদ প্রতিবেশী দেশ নিজের ঘরের দিকে টেনে নিয়ে গেছে, সেই গ্যাস চুরির চাঞ্চল্যকর তথ্যটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। মূলত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই সমুদ্রগর্ভের জ্বালানি যুদ্ধ এক নতুন ও দীর্ঘমেয়াদী সমীকরণ তৈরি করছে। দেখুন, এই বিষয়টা নিয়ে একটা সময় কুয়েত আর ইরাকের মধ্যে যুদ্ধ হয়ে গিয়েছিল। এই যে আলোচনা হচ্ছে, আমি বলছি না, আরে বাংলাদেশেই আলোচনা হচ্ছে। তারা বলছে তাহলে কি এবার বাংলাদেশ যুদ্ধ করবে ভারতের সঙ্গে? দেখুন গল্পটা কোথায় গিয়ে দাঁড়ালো। এর পরবর্তীতে আসছে যে কিভাবে চুরি করেছে, ঠিক যেমনটা ইরাক আর কুয়েতের মধ্যে হয়েছিল, ঠিক একই সিস্টেম তুলে ধরা হচ্ছে, যার নাম স্ল্যান্ট ডিলিং। কি এই স্ল্যান্ট ডিলিং? বলছে যুগান্তর যে বিজ্ঞান ও পদার্থবিদ্যার একটি চিরন্তর সত্য হলো যে তরল গ্যাসীয় পদার্থ সবসময় উচ্চ চাপ হাই প্রেশার থেকে নিম্ন চাপ লো প্রেশারের দিকে ধাবিত হয়। এই সহজ কিন্তু অমোঘ প্রাকৃতিক নিয়মকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশের সীমানার কাছে এক বিশেষ কৌশল ব্যবহার করেছে দিল্লি। কি সুন্দর লিখেছে, আপনি যদি একটু পড়েন পুরো আর্টিকেলটা, গিয়ে আমি সবটা রাখিনি, বিশাল বড় আর্টিকেল। আমি কিছু কিছু রেখেছি যেখান থেকে আপনাদের প্রমাণ করতে পারবো যে কতটা মিথ্যে কথা তারা বলছে এবং গুজব ছড়িয়ে আন্তর্জাতিক গুজব ছড়াচ্ছে। মশাই, আন্তর্জাতিক ডাকাতি কি বলবেন, আন্তর্জাতিক গুজব ছড়াচ্ছে। দেখুন কি বলছে। বলছে ভারত তার নিজস্ব সীমান্তে সরাসরি নিজ অভিমুখে মাটি না খুঁড়ে বিশেষ প্রযুক্তির মাধ্যমে স্ল্যান্ট ড্রিলিং বা বাঁকা পদ্ধতিতে কোনাকুনিভাবে বাংলাদেশের গ্যাস ভান্ডারে পাইপ ঢুকিয়ে দিয়েছে। ভাবুন, বাঁকা পদ্ধতিতে নাকি বাংলাদেশের গ্যাস ভান্ডারে পাইপ ঢুকিয়ে দিয়েছে এইভাবে। আর সেখান থেকে অনবরত প্রাকৃতিক গ্যাস ভারতের মানে হয়ে যাচ্ছে। ওখানকার লোকেরা জানতেও পারছে না, বুঝতেও পারছে না, কে জানে, একমাত্র শেখ হাসিনা জানতো। এখন শেখ হাসিনা চলে গেছে, তাই এখন সবাই জেনে গেছে। কি করে জানলো? চীন নিয়ে এসে জানিয়েছে। চীন এসে, মানে তাদের বন্ধু রাষ্ট্র না, চীন এখন বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, তারা এসে বাংলাদেশকে জানিয়েছে দেখুন কিভাবে তোমাদের সম্পদ চুরি করে নিয়ে চলে যাচ্ছিল, আন্তর্জাতিক ডাকাতি করছিল ভারত। বলছে সেখান থেকে সজোরে ও বিপুল পরিমাণে গ্যাস বের করে নেওয়ার ফলে বাংলাদেশের মাটির নিচের গ্যাস ক্ষেত্রে একটি কৃত্রিম নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। খুব ভালো মতন বুঝবেন, হ্যাঁ কি লিখেছে। বলছে এর ফলে প্রাকৃতিক নিয়মেই বাংলাদেশের অন্য প্রান্তের খনিজ গ্যাস ভারতের এই পাইপের দিকে ধাবিত হচ্ছে। মানে যতটা নিয়ে নিচ্ছে, মানে বাংলাদেশের অন্য সমতলে অন্য জায়গায় যেখানে যারা মাটির নিচে যা যা খনিজ পদার্থ যা যা রয়েছে, প্রাকৃতিক গ্যাস যা রয়েছে, সেগুলোও নাকি ওই পাইপের দিকেই ধাবিত হচ্ছে যেখানে পাইপ পুঁতে রেখেছে ভারত। ভাবুন, খুব মজাদার বিষয়। হাসি পাচ্ছে তো? যদি না পায় এবার পাবে। দেখুন বলছে অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদটি ভৌগোলিকভাবে বাংলাদেশের হলেও চৌকস ও অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে এর পুরোটাই নাকি শুষে নিচ্ছে ভারত। মানে বাংলাদেশকে দিনে রাতে বাংলাদেশ জানতেও পারছে না, আমরা তাদেরকে পুরো শুষে নিচ্ছি। বুঝতে পারছেন কত সুন্দর বিষয়? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই কৌশল আন্তর্জাতিক রাজনীতিতে একেবারে নতুন কিছু নয়। 1990 সালে যখন সাদ্দাম হোসেনের ইরাক কুয়েত আক্রমণ করেছিল, তার অন্যতম প্রধান কারণ ছিল এই স্ল্যান্ট ড্রিলিং। এখানে একটা আমি আপনাদের জন্য ছবিও রেখেছি। বিষয়টা কীরকম বলা হয়েছিল, সেই সময় নাকি ইরাকের অয়েল ফিল্ড থেকে তারা এই স্ল্যান্ট ড্রিলিং করে তারা নাকি অয়েল চুরি করে নিত, আর এটাই ছিল মূল কারণ যুদ্ধ লাগার। বলছে কি ইরাক তখন আন্তর্জাতিক ফোরামে আনুষ্ঠানিক অভিযোগ করেছিল যে কুয়েত আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে মাটির নিচ দিয়ে বাঁকা পাইপ ঢুকিয়ে ইরাকের বিখ্যাত রুমায়ালা অয়েল ফিল্ড থেকে তেল চুরি করেছে। এই তেল চুরিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয়েছিল। কুয়েত ইরাক সীমান্ত যে যা ঘটেছিল, মরুভূমির বালুকা ভূমিতে আজ ঠিক একই পথ অবলম্বন করে বঙ্গোপসাগরের তলদেশে বাংলাদেশের গ্যাস টেনে নিচ্ছে ভারত। তাহলে বাংলাদেশকে আমি বলছি, আসো যেটা ইরাক করেছিল সেটা তোমরা করে দেখাও। তোমাদের কাছে তো যুক্তি রয়েছে, তোমাদের কাছে প্রমাণ রয়েছে, প্রমাণ তো দিয়েছে তোমাদের চীন। কি প্রমাণ দিয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। বলছে রাজনৈতিক পট পরিবর্তন ও বেজিং ঢাকা নতুন সমীকরণ। বলছে কথায় আছে পাপ কখনো চাপা থাকে না। এতদিন পাপ করে এসছে ভারত বাংলাদেশের মতে, এবার সেই পাপের উন্মোচন করছে চীন, যে কোনো দিনও বাংলাদেশের কোনো কাজে লাগেনি।
বুঝতে পারছেন, চীন কোনো দেশেরই কাজে লাগে না, বরং প্রত্যেকটা দেশকে চীন ইউজ করে, নিজেদের জন্য ব্যবহার করে, যেমনটা এখন বাংলাদেশকে করছে। আরে ভাই, ভারত তো তোমাদের স্বাধীনতা দিয়েছিল, কিন্তু চীন তোমাদের কি দিয়েছে? উল্টে অনেক কিছু নিয়ে যাবে। সেই জন্যই কিন্তু এত পরিকল্পনা। যেটা ভাবছেন চীন তোমাদের বন্ধু দেশ, এসে তোমাদের প্রমাণ দিয়েছে, আসলে কিন্তু গল্প ওটা নয়। বাংলাদেশবাসীকে ভুল বোঝানো হচ্ছে স্রেফ একটা গুজব ছড়িয়ে শুধুমাত্র সরকারি ফায়দা তোলার জন্য। কীরকম দেখুন, বলছে কি 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনৈতিক পটভূমি আমূল পরিবর্তিত হয়ে গেছে। ঢাকার মসনদে আজ আর দিল্লির পুতুল সরকার নেই। কি সুন্দর কথা! বরং শাসন ক্ষমতায় এসেছে সম্পূর্ণ বাংলাদেশি জাতীয়তাবাদ ও সার্বভৌমত্বে বিশ্বাসী তারেক রহমানের সরকার, যে গত 2 দশক ধরে বাংলাদেশেই ছিল না, সে নাকি জাতীয়তাবাদী। আচ্ছা, নতুন সরকার দায়িত্ব নিয়েই স্পষ্ট ঘোষণা করে দিয়েছে বাংলাদেশের 1 ইঞ্চি জমিও যেমন কারো কাছে ছেড়ে দেওয়া হবে না, ঠিক তেমনই সমুদ্রের তলদেশের 1 ফোঁটা সম্পদও অন্য কোনো দেশকে অবৈধভাবে ভোগ করতে দেওয়া হবে না। আর ঠিক এই সন্দিগ্ধনেই বিগত 17 বছর ধরে চলে আসা ভারতীয় চুরির গোমর ফাঁস করে দিয়েছে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়ে বন্ধু রাষ্ট্র চীন। কি বলছে? কূটনৈতিক ও বৈজ্ঞানিক সূত্র মতে বেজিং তাদের অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি এবং সাব সারফেস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে বঙ্গোপসাগরের নিচে ভারতের এই স্ল্যান্ড ড্রিলিংয়ের সুনির্দিষ্ট স্পষ্ট তথ্য প্রমাণ বাংলাদেশের নতুন সরকারের হাতে নাকি তুলে দিয়েছে। এই তথ্য আপনি বাংলাদেশি মিডিয়া ছাড়া আর কোথাও পাবেন না। আমি বেশ কয়েকটি জায়গায় সার্চ করে দেখেছি, এমনকি এই মুহূর্তে যত এআই বুট রয়েছে আমি সব জায়গায় এই ইনফরমেশন ইনপুট করে দেখেছি, কোনো রেজাল্ট পাইনি। চায়না এই ধরনের কোনো ইনফরমেশন, কোনো স্যাটেলাইট ফুটেজ বাংলাদেশের হাতে তুলে দেয়নি, অথচ বাংলাদেশের কিছু প্রথম সারির সংবাদ মাধ্যম এই ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। ভাবুন, গুজব কেন ছড়াচ্ছে? তারও কারণ আছে। বলছে কি, চীন শুধু চুরির প্রমাণই দেয়নি, এই দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট থেকে চিরতরে পরিত্রাণের জন্য এক যুগান্তকারী ও অবিশ্বাস্য অফার দ্বিপাক্ষিক টেবিলে এনেছে। গল্পটা এখানেই, বুঝতে পেরেছেন? গল্পটা হচ্ছে এরকম যে বঙ্গোপসাগরে এবার কিছু একটা করতে চলেছে বাংলাদেশ, এবং তাদের তো নিজেদের কোনো অর্থনৈতিক মুরদ নেই, তাই চীনকে দিয়ে তারা এটা করাতে চায়। আর যদি বাংলাদেশবাসী সেটাকে ভুল বোঝে, সেই কারণে আগে থেকে ব্রেন ওয়াশ চলছে, ব্রেন ওয়াশ, যে ভারত তোমাদের লুটে নিয়েছে, এবার একটু চীন লুটুক, কি যায় আসলো, এরকম একটা ব্যাপার। আসলে একটা প্রস্তাব নিয়ে এসছে, বলছে প্রস্তাবটা নাকি চীন নিয়ে এসছে। অ্যাকচুয়ালি প্রস্তাবটা কে নিয়ে এসছে এবং প্রস্তাবটা কি সেটা আপনার আমি জানাবো, কিন্তু তার আগে আপনার আমি দেখাই এই যে পুরো অভিযোগটা করা হয়েছে এটা কিসের ভিত্তিতে। একটা গল্প রয়েছে। কি গল্প? যখন বাংলাদেশ বঙ্গোপসাগরের অধিকারের নিয়ন্ত্রণের স্বীকৃতি পেল, পরেই কিন্তু বাংলাদেশের কিছু সংস্থা এই বিষয়ে মানে অফশোরে কিছু ডিলিং করার জন্য, বিডিং করার জন্য কিছুটা তারা পেয়েছিল, এরকম সুযোগ পেয়েছিল। কিন্তু সেই সময় হাসিনা ভারতীয় 2টি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছিল, একটা চুক্তিও হয়েছিল। আপনাদের বলে রাখা ভালো, সেই চুক্তিতে ভারতের কোনো লাভ হয়নি মশাই। আন্তর্জাতিক ডাকাতি তো দূরের কথা, ওখানে আমরা নিজেদের পয়সা দিয়ে বিডিং করেছিলাম, করেও কিছু খুঁজে পাওয়া যায়নি। আমার কথা বিশ্বাস না হলে আমি আপনাদের বিজনেস স্ট্যান্ডার্ডের এই খবরটা পড়াচ্ছি। তার আগে যুগান্তরের এই গল্পটা আমি আপনাদের বলি, যেটাকে পুঁজি করে একটা স্রেফ মিথ্যে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন কি বলছে, ওএনজিসি ও দিল্লির সুদূর প্রসারী নকশা। হেডলাইন, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, চোখের সামনে দেশের এত বড় চুরির ঘটনা ঘটলে কেন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এতদিন ধরে নিষ্ক্রিয় বসেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে শেখ হাসিনার বিগত শাসনামলের ইতিহাসের দিকে। 2012 সালের সমুদ্র আদালতের ঐতিহাসিক রায়ে বাংলাদেশ যখন বিশাল সমুদ্র সীমা লাভ করেছিল, তখন সারা দেশের মানুষ আনন্দে উদ্দোলিত হয়ে রাস্তায় নেমে এসেছিল। সাধারণ মানুষ ভেবেছিল ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির হাত ধরে বাংলাদেশের ভাগ্য এবার বদলে যাবে, কিন্তু পর্দার আড়ালে দিল্লির প্রেসক্রিপশনে চিত্রনাট্য লেখা হয়েছিল সম্পূর্ণ ভিন্নভাবে। কিরকম ভাবে বলছে তারা, এবার দেখুন। গল্পটা হচ্ছে এইখানে, সমুদ্র জয়ের পরপরই বঙ্গোপসাগরের অগভীর ও গভীর ব্লকে বেশ কয়েকটি অত্যন্ত সম্ভাবনাময় গ্যাস ক্ষেত্রের সন্ধান নাকি সেই সময়ই মিলে গিয়েছিল। ভাবুন, কিন্তু জাতীয় স্বার্থের তোয়াক্কা না করে কোনো প্রকার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র বা স্বচ্ছ প্রক্রিয়া ছাড়াই শেখ হাসিনা সরকার সেই ব্লকগুলোর দায়িত্ব তুলে দেয় ভারতের 2টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের হাতে। আসলে গল্পটা এরকম নয়, গল্পটা ছিল, আমি আপনাদের বলছি, এরপর কেটে গেছে দীর্ঘ 1 যুগেরও বেশি সময়। বিশ্ববাজারে যখন গ্যাসের জন্য হাহাকার, তখনও ভারতের এই কোম্পানিগুলো বাংলাদেশের ব্লকগুলো থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করেনি।
আরে পাওয়াই যায়নি, উৎপাদন কি করে হবে? আগে তো পাওয়া গেলে তারপর তো উৎপাদন হবে। বলছে তারা বছরের পর বছর ফাইল আটকে রেখে বিনিয়োগের অজুহাত দেখিয়ে সময় ক্ষেপণ করেছে এবং পুরো অনুসন্ধান প্রক্রিয়াটাকে ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় ও অচল করে রেখেছে। যদি প্রক্রিয়া নিষ্ক্রিয় থাকে, অচল থাকে, তাহলে কিভাবে ভারত গুজব ছড়াতে গেলেও কিছু যুক্তি দিতে হবে না, না হলে সাধারণ মানুষ যারা তাদের ব্রেন ওয়াশ হবে কি করে? বলছে রাজনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞদের মতে এটি কোনো সাধারণ আমলাতান্ত্রিক জটিলতা ছিল না, এটি ছিল দিল্লির একটি সুদূর প্রসারী ভূ রাজনৈতিক কৌশল। তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ব্লকগুলোকে পুরোপুরি অচল ও বন্ধ রাখা, যেন বাংলাদেশ কোনোভাবেই নিজের সমুদ্র সীমা থেকে গ্যাস তুলতে না পারে। আর এই দীর্ঘ সময়ের সুযোগে ভারত নিজেদের ব্লকে, যেমন কৃষ্ণ গোদাবরী অববাহিকা ও সংলগ্ন অঞ্চল, দিন রাত শত শত বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে গেছে। ফলে মাটির নিচের ভূগর্ভস্থ আন্তঃসংযোগের কারণে বাংলাদেশের রিজার্ভ গ্যাস ধীরে ধীরে ভারতের সীমান্তের দিকে স্থানান্তরিত হয়েছে। ভাবুন ভাবুন, মানে এর থেকে আর বড় কমেডি কি হতে পারে? বলছে শেখ হাসিনা সরকারের নিজের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে এবং দিল্লির একচেটিয়া রাজনৈতিক সমর্থন ধরে রাখতে এই চরম জাতীয় স্বার্থ বিরোধী অনিয়মের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণও করার সাহস নাকি পায়নি। দেশের সার্বভৌমত্ব স্বার্থকে বিসর্জন দিয়ে প্রতিবেশী রাষ্ট্রকে এভাবে ফ্রি লুট বা অবাধে চুরির সুযোগ করে দেওয়া হয়েছিল, যার চরম মাসুল আজ নাকি দেশের জনগণকে দিতে হচ্ছে। বলছে এই টাকায় নাকি কত উন্নতি হয়ে যেত। আরে পদ্মা সেতু দেখিসনি? ওটা উন্নতি নয়, একটা ওই রকম মানে উন্নয়নশীল নয় সেই দেশ, যখন সেখানে মেট্রো হয়েছে দেখিসনি? ওটা উন্নয়ন নয় নাকি? এইটাই উন্নয়ন হতো যেটা বাস্তবে কোনোদিনও ঘটেইনি। অ্যাকচুয়ালি কী হয়েছিল? ওএনজিসির সঙ্গে বিজনেস স্ট্যান্ডার্ড করছে বাংলাদেশ ইঙ্কস এক্সপ্লোরেশন ডিলস উইথ অয়েল ইন্ডিয়া ওএনজিসি। গল্পটা হয়েছিল 2012 সালের অফশোর বিডিং রাউন্ডে। এই দুটি ব্লক ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়াকে কনসোর্টিয়াম জিতে নেয়। তার মানে হচ্ছে তারা মানে সেই সময় তৎকালীন বাংলাদেশের শেখ হাসিনার সরকার ভারতের এই দুটি কোম্পানিকে সেখানে খোঁজার একটি নির্দেশ দিয়েছিল, প্রস্তাব দিয়েছিল, একটা চুক্তি হয়েছিল যেখানে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের যতটুকু অংশ বাংলাদেশ পেয়েছে, স্বীকৃতি পেয়েছে, সেই জায়গায় কোনো প্রাকৃতিক খনিজ পদার্থ কিছু আছে কি তার সেটা তদন্ত করে দেখুন। বুঝতে পারছেন? এই বিষয়টা, এই দায়িত্বটাই দেওয়া হয়েছিল এই দুটি কোম্পানিকে। কবে হয়েছিল চুক্তি স্বাক্ষর? 17 ফেব্রুয়ারি 2014। তারও 2 বছর পরে গিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছিল। কিন্তু সমস্ত অংশীদারিত্ব কিন্তু ভারতের ছিল না। যেমন ওএনজিসি বিদেশের হাতে ছিল 45%, অয়েল ইন্ডিয়ার হাতে ছিল 45% এবং বাপেক্স, এটা হচ্ছে একটা বাংলাদেশি কোম্পানি, সেই বাপেক্সের হাতেও ছিল কিন্তু 10% অংশীদারিত্ব। বলছে এগুলো স্যালো ওয়াটার ব্লক, এরকম নয় যে প্রচুর গভীর, যেমনটা বলা হয়েছে যুগান্তকারী আর্টিকেলে, তেমনটা কিন্তু নয়। মাত্র 20 থেকে 200 মিটার তারা খুঁড়ে অনুসন্ধান করেছিল কিছু আছে টাছে কিনা। বলছে এই চুক্তি ছিল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট পিএসসির আওতায়। পরবর্তীকালে এই ব্লকগুলো অনুসন্ধান হয়েছে, কিন্তু বাণিজ্যিকভাবে বড় গ্যাস আবিষ্কার যেহেতু হয়নি, 2025 সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কনসোর্টিয়াম প্রস্থান করে। তার মানে 2025-এই পুরো গল্প শেষ হয়ে যায়। আজ তারও 1 বছর পরে এসে নতুন করে মানুষকে ফুলঝুরি খাওয়াচ্ছে, গুজব খাওয়াচ্ছে এই যুগান্তরের মতন কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম। আর এই বিষয় নাকি এখন এই মুহূর্তে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো তো বিশাল বিশাল আলোচনা হচ্ছে। যেমন আসলে তাহলে গল্পটা কি? কেন ভারতের নামে এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে? আসলে সেই জায়গায় আবার নতুন করে অনুসন্ধান করা হবে যে কিছু আছে কি না। বুঝতে পারছেন? নতুন করে অনুসন্ধান করা হবে। সেই অনুসন্ধানটা কে করবে? সেই বিডিংয়ে চীনা কোম্পানিকে সেই লাইসেন্স দিয়ে এসেছেন তারেক রহমান খোদ স্বয়ং নিজে। দ্য ডেইলি ইনকিলাব করছে যে বঙ্গোপসাগরের তেল গ্যাস এবার অনুসন্ধান হবে, দেশীয় উৎপাদনে জোর দিচ্ছে সরকার। বুঝতে পারছেন গল্পটা এখানে? ওখানে আদৌ কিছু নেই। ভারত যেমন ওখানে অনুসন্ধান করে ব্যর্থ হয়েছে, চাইনিজ কোম্পানিও আসবে অনুসন্ধান করে ব্যর্থই হবে মশাই, ব্যর্থই হবে, আমি বলে দিচ্ছি, কারণ ওখানে কিছু নেই, বোঝা গেছে। কিন্তু এই একটা গুজব কিভাবে ছড়ানো হচ্ছে আর কিভাবে ভারতকে দোষারোপ করা হচ্ছে আর কিভাবে চায়নার সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর জন্য দেশবাসীকেই ভুল বোঝানো হচ্ছে, সেই বিষয়টাই আপনাদের সামনে এবার ক্লিয়ার করছি। বলছে কি, ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে ঘোলাটে পরিস্থিতিতে বিগত কয়েক মাসে খুব ভালোভাবেই জ্বালানি সংকট টের পেয়েছে বাংলাদেশ। আর সেই তিক্ত অভিজ্ঞতা থেকে এবার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থাপনা ঠেলে সাজাচ্ছে বিএনপি সরকার। দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পূরণ এবং ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি
আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধানে তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে ইতিমধ্যে অভিযোগ উঠেছে ভারত বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানা পেরিয়ে বাংলাদেশের অংশে নাকি পাইপ ঢুকিয়ে মূল্যবান গ্যাস নাকি চুরি করে নিয়েছে। চীন এক অনুসন্ধানে এর প্রমাণ পেয়েছে, যদিও এ বিষয়ে বর্তমান সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবার আপনি বললেন ভারত সরকার তো কোনো এ বিষয়ে কোনো কিছু বলেনি, ওটা 6 জুলাইয়ের প্রতিবেদন ছিল, ভারত কেন এখনো চুপ? আরে ভারত যাত্রার কথায় নাক গলায় না, কে না কে কোথাকার কি সংবাদ মাধ্যমে একটা ছেপেছে তার জন্য ভারত সরকারকে বিবৃতি দিতে হবে নাকি? আগে তোমরা বিবৃতি দাও। দেখুন এই মুহূর্তে বিএনপির সরকার কিন্তু এই নিয়ে মুখে কুলু পেটে ফেলেছে, তারা কোনো কথা বলছে না। বলছে কারা? সোশ্যাল মিডিয়া, বলছে কারা? মিডিয়াগুলি। এবার এমনকি হাসিনার আমলে বলছে বাংলাদেশ বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধানে যে 2টি ভারতীয় কোম্পানিকে নিয়োজিত করেছিল তারা কোনো গ্যাস এবং গ্যাসের অনুসন্ধান না করেই বরং ভারতে তেল ও গ্যাস পাচারে সহযোগিতা করেছে, আর কিছু পাওয়াই যায়নি। বলছে অনুসন্ধান করা হয়েছিল, 2025 পর্যন্ত করা হয়েছিল, কিছু পাওয়া যায়নি। আর যতটুকু পাওয়া গেছিল সেটা উত্তোলন করলে ভারতেরই লস হতো। চায়নাও আপনাদের করতে আসবে না, কারণ আপনাদের ওখানে কিছু নেই মশাই। তাহলে কেন এরকম গল্প দেশবাসীকে খাওয়ানো হচ্ছে? তার কারণ হচ্ছে তারেক রহমান চীনে গিয়েছিলেন এবং সেখানে শি জিনপিং এর সঙ্গে আলোচনা করেছেন। তাদের তো এখন পয়সা টয়সা নেই, পাকিস্তানের মতনই অবস্থা। চীনের কাছে হাত পেতেছেন, এমনি তো আর টাকা দেবে না। তাদেরকে বলেছে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ আমাদের হাতে দাও। বলো ঠিক আছে, কোনো ব্যাপার না, নিয়ে নিন। আচ্ছা, কোনো ব্যাপার না। CNOOC একটি কোম্পানি, মানে চায়না তো জানেন সবই সরকারি কোম্পানি, বেসরকারি বলে সেরকম কিছুই নেই। এটি একটি চাইনিজ সরকারি কোম্পানি, সরকারি সংস্থা। সেই সংস্থার হাতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ তাদের দিয়ে এসেছে, আর এসে বাংলাদেশবাসীকে কিছু বলতে পারছে না। আর বাংলাদেশবাসীর কাছে এসে ভারতকে ভিলেন বানানোর চেষ্টা করছে, যাতে তার যে কর্মকাণ্ড সেটা দেশবাসীর চোখের সামনে চলে না আসে। গল্পটা হচ্ছে যুগান্তরের ওই আর্টিকেলেই রয়েছে। বলছে পশ্চিমা কোম্পানিগুলোর দীর্ঘসূত্রতা ও দিল্লির তথাকথিত দাদাগিরি ও মনোপলিকে সম্পূর্ণ তোয়াক্কা না করে বাংলাদেশের নতুন সরকার এখন চীনের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত জ্বালানি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে গভীর সমুদ্রে জ্বালানি অনুসন্ধান, অফশোর ড্রিলিং এবং খনিজ সম্পদ উত্তোলনের সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকরী প্রযুক্তি রয়েছে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর হাতে, যেমন CNOOC। তারা অত্যন্ত কম সময়ে এবং সাশ্রয়ী খরচে গভীর সমুদ্রের প্রতিকূলতার মধ্যেও বিশাল অবকাঠামো তৈরি করতে সক্ষম। এই কথাটা সরাসরি বলতে পারছে না বাংলাদেশ সরকার যে আমরা বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ চায়নার হাতে তুলে দিয়ে এসেছি, তার বদলে তারা এখানে এসে ভারতের নামে গুজব রটাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, হাসিনা যে বলেছিলেন যে ভারতকে আমি যা দিয়েছি ভারত কখনো ভুলবে না, সেটা আসলে কি? বলবেন আপনারা তো বুঝিয়ে দিলেন এটা পুরো ভুল, পুরো গুজব। তাহলে যেটা নিয়ে প্রশ্ন উঠছে যে ভারতকে আমি যা দিয়েছিলাম ভারত কখনো ভুলবে না, সেটা তাহলে কি? সেটাও বলে দিন। সেটাও বলে দিচ্ছি। দ্য বাংলা ট্রিবিউন করেছিল, দেখুন ওটা তো বলা হচ্ছে 2024-এ বলেছিল, এর আগেও শেখ হাসিনা এই একই মন্তব্য করেছিল। কবে? 2018-তে। দেখুন বাংলা ট্রিবিউনের একটি খবর আর্টিকেল 30 মে 2018 সালের, যেখানে শেখ হাসিনা একই কথা বলেছিল, হেডলাইনও একই হয়েছিল। যেখানে মূল বক্তব্য কী ছিল একটু আপনাদের পড়ে শোনাই। বলছে আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিয়েছে দেশটিকে তা সারা জীবন মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। তিনি বলেন আমরা ভারতকে যেটা দিয়েছি তারা তা সারা জীবন মনে রাখবে। প্রতিদিনের বোমাবাজি গুলি থেকে আমরা তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি, এটা তাদের মনে রাখতে হবে। বুধবার 30 মে বিকেল 4টের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর পর্বে তিনি এই কথা বলেন। আচ্ছা, যদি বাংলা ট্রিবিউনের খবর যদি মনে হয় আমি ছেপেছি, তার জন্য আমি প্রথম আলোর এই খবরটাও রেখেছি, যেটা 3রা জুন 2018-তে ছাপা হয়েছিল, যেখানে প্রথম আলো হেডলাইন করেছিল প্রতিদান নয় পাওনাটা তো চাইতেই হবে। শেখ হাসিনাই বলেছিলেন, কি বলেছিলেন? ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়ে অনেক দিন ধরেই যে প্রশ্নটি আলোচিত হয়ে আসছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারত থেকে ফিরে এক সংবাদ সম্মেলনে এর একটি উত্তর দিয়েছেন। একটি অকপট জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি বলেছেন আমরা ভারতকে যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। অতীতের গুলি বোমাবাজি আমরা কিন্তু তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি, এটা তাদের মনে রাখতে হবে। আমরা কোনো প্রতিদান চাই না, তবে হ্যাঁ স্বাধীনতা যুদ্ধে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি ভারতের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিদান চেয়ে
চেয়েছেন বলে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কি আশ্বাস পেয়েছেন বা কোনো প্রতিদান চেয়েছেন কিনা। জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, আমি কোনো প্রতিদান চাই না, প্রতিদানের কি আছে এইখানে, কারো কাছে চাওয়ার অভ্যেস আমার একটু কম, দেওয়ার অভ্যেস বেশি, বাংলাদেশ যে প্রতিবেশীর প্রতি বেশি উদার সেটি তার, এই কথা স্পষ্ট। সেই সময় দেখুন প্রথম আলোর খবর, প্রধানমন্ত্রীকে এক প্রকার বাটার লাগিয়ে প্রতিবেদন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। যেখানে বলা হচ্ছে আনন্দবাজার পত্রিকা ছেপেছিল যে প্রতিদান চেয়েছে নাকি শেখ হাসিনা, আর যেখানে বলা হচ্ছে শেখ হাসিনা বলেছে আমি ভারতকে যা দিয়েছি তা কখনো ভুলতে পারবে না। অ্যাকচুয়ালি কি এই প্রতিবেদনও রয়েছে যে আমরা তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি। এই প্রতিবেদনও রয়েছে প্রথম আলোর, সেখানেও তিনি বলছেন যে আমরা তাদের অতীতের গুলি বোমাবাজি থেকে মুক্তি দিয়েছি, আমরা তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি। এর মানে কি? এর মানে হচ্ছে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে সেই সময় যে বিদ্রোহী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়েছিল, যারা বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে নিজেদের প্রশিক্ষণ চালাতো, তাদেরকে সেই যে তাদের যে প্রক্রিয়া, তাদের যে কর্মকাণ্ড, সেটা থামিয়ে দিয়েছিলেন সেই সময় শেখ হাসিনা। এখন সেটা আবার মাথাচাড়া দিচ্ছে তারেক রহমানের আমলে। এইভাবেই তিনি ভারতকে শান্তি ফিরিয়ে দিয়েছিলেন। এটা ৭১-এর প্রতিদান নয় বলেও শেখ হাসিনা জানিয়েছিলেন। তারপরেও কিছু বাংলাদেশি শীর্ষ সংবাদ মাধ্যমগুলি এই ধরনের গুজব ছড়ায় এবং ছড়িয়ে মজা নেওয়ার চেষ্টা করে এবং এই মজা নিয়ে আসল বিষয়টা লুকিয়ে রাখার চেষ্টা করে। তারেক রহমান প্রধানমন্ত্রীর যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটাকে ঢাকার চেষ্টা করে, এছাড়া আর কিছুই নয়। আশা করি বোঝাতে পারলাম। যদি মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর+ নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।